আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আসলে ভালো না থেকে কোনো লাভ উপায় নেই আর কি। নিজেকে ভালো রাখতে হবে, নিজেকে ভালোবাসতে হবে। কিন্তু কিছু কিছু ঘটনা হঠাৎ করে এমনভাবে আমাদের জীবনে এসে পড়ে যে আসলে নিজেকে সামলানো যায় না। নিজেকে স্বাভাবিক করতে অনেক বেশি কষ্ট হয়ে যায়। কি বলবো আর। আমরা ইউটিউব করি, আসলে এটা একটা কাজ, রেগুলার ভিডিও দিতে হয়, এজন্য আসলে ভিডিও দিতে আসছি। কিন্তু আসলে মন মানসিকতা একদমই ভালো নাই। কি কথা বলবো, কি নিয়ে ভিডিও করব, এই ধরনের কি বলবো আর, কথা বলার মতো মানসিক অবস্থায় আমরা নেই। গত মঙ্গলবার সকালবেলা আমার হাজব্যান্ড কলেজ থেকে ফোন দিল যে এরকম বাবা অসুস্থ হয়ে গেছে, হঠাৎ করে চেয়ারে বসে পড়ে গেছে। তো এর আগে কিছুদিন আমি ইউটিউবের লাইভে খুব বেশি বিজি ছিলাম। আমার শ্বশুর বলছিল যে তোমাদের বাসায় যাব, অনেক দিন ধরে তোমাদের দেখি না। তো আমরা বলেছিলাম যে আমরাই আসবো আপনাকে দেখতে। তখন উনি আর আসেনি। উনি নাকি পুরো গাড়িটারি ঠিক করে ফেলছিল আমাদের বাসায় আসার জন্য। আর অনেক দিন ধরে দেখাও হয় না। মাঝে মাঝে ফোন দিয়ে বলতো যে তোমরা আসো আসো, কেন আসতেছো না, এত দেরি কেন করতেছো। অনেক খারাপ লাগতেছে আসলে, কি বলবো। আর উনি যে এভাবে এত তাড়াতাড়ি চলে যাবে এটা আসলে আমাদের মাথায় ছিল না, বুঝতেই পারিনি। জ্ঞান বুদ্ধি পুরো 100% ছিল, সবসময় জ্ঞান বুদ্ধির কথা বলতো। বয়সের কারণে যে উল্টাপাল্টা কথা বলা এরকম না। আর ওনার 4টা ছেলে 3টা মেয়ে, সবার মধ্যে আমার হাজব্যান্ডকে বেশি ভালোবাসতো, অনেক ভালোবাসতো। আর বলতো যে তোমাকে কিছু দিতে পারি আর না পারি, তোমাকে আসলে মন থেকে অনেক দোয়া করি, অনেক ভালোবাসি, এগুলো বলতো। আর আমাদের তো মুসলমান ধর্মের মারা গেলে জানাজা পড়াইতে হয়, কবর দিতে হয়। তো আমার হাজব্যান্ডকে এই পুরো দায়িত্ব দিয়ে গেছে। প্রথম হচ্ছে আমার ভাসুর, আমার হাজব্যান্ডের বড় ভাই, তারপরে হচ্ছে আমার ননাস ওর বড় বোন, তারপরে হচ্ছে আমার হাজব্যান্ড, তারপরে 2টা দেবর, 2টা ননদ আর কি। তো বলে গেছে সবাইকে, নাকি ওসিয়ত করে গেছে যে আমি মারা গেলে আমার জানাজাটা আমার ওই ছেলে পড়াবে, আমার হাজব্যান্ডের কথা বলে গেছে। এত ভালোবাসতো, এ থেকে বোঝা যায় যে কত তার অন্যরকম একটা ধারণা ছিল আমার হাজব্যান্ডের প্রতি। আর মাঝে মাঝে খুব যাইতে বলতো, খুব বেশি, অস্থির হয়ে যেত। উনি কিছুদিন ধরে এরকম করতেছে। আমার দেবরকেও নাকি ফোন দিয়ে বলতো যে তুই বাড়িতে আয়, তোর সাথে আমার অনেক সিরিয়াস কথা আছে। তো বাড়িতে যাওয়ার পরে তেমন কিছুই নাকি বলতো না, বলতো তুই আসছিস, আমার ভালো লাগতেছে তোকে দেখে, এই তো হয়ে গেল। এরকম নাকি 3বারও ফোন দিয়ে নেওয়াই। তো ও একটু দূরে থাকে, বাইক নিয়ে চলে যেত। তো আমার হাজব্যান্ডকে এভাবে বলতো, তো ও বলতো যে ওই যে ভাইকে ওইভাবে নিয়ে যায়, হয়তো বা আমার কেউ দেখতে ইচ্ছে করছে, এরকম করতেছে। তো সামনে যেহেতু পূজার ছুটি আছে, তো তখন ওর কলেজ স্কুল বন্ধ থাকবে বাচ্চাদের, তখন ভাবছি গিয়ে 2-3 দিন থেকে আসব। আর ইউটিউব করে একটু টায়ার্ড হয়ে গেছি, অসুস্থ আমি কিছুদিন ধরে, রাত্রে ঘুম হইতো না আগে। তো এই সব কিছু মিলে আর কি আমাদের যাওয়াটা হয়নি। আসলে আমাদের এটা একটা সারা জীবনের কষ্ট থেকে গেল। তো যখন মঙ্গলবার সকালবেলা এরকম আসলো, তো হাফ ছুটি নিয়ে আমার হাজব্যান্ড বাসায় চলে আসছে। এসে রেডি টেডি হয়ে ও গেল হাসপাতালে। তখন অলরেডি আমার শ্বশুরকে হাসপাতালে ইন্টেনসিভ কেয়ারে নিয়ে নিছে। ওনার হচ্ছে স্ট্রোক হয়ে গেছিলো। তো স্ট্রোক হয়ে গেছে, তো ওই মুহূর্তেও নাকি বলছে সবাইকে আসতে বলো আসতে বলো, এরকম যতটুকু জ্ঞান ছিল আর কি। তো তারপরে হসপিটালে নেওয়ার পরে তো উনি আর কথা বলেনি। তখন তো ওনার সিটি স্ক্যান করছে, দেখে ব্রেনে একটা রক ছিঁড়ে গেছে, মাথায় এরকম রক্তক্ষরণ শুরু হয়ে গেছে, অনেক বেশি অসুস্থ হয়ে গেছে, কোনো খাবার মুখ দিয়ে ঢুকাইতে পারতেছিল না। তো আমার হাজব্যান্ডকে বারবার বলতেছিল যাওয়ার জন্য, ও তো রেডি, তো একাই চলে গেছে, কারণ পরের দিন আমার ছেলের আবার হোস্টেল ছুটি হবে। আসলে ভুলটা হয়ে গেছে, ওই দিনই যদি আমরা সবাই একসাথে চলে যেতাম। তো ভাবছি এরকম স্ট্রোক হলে তো অনেক সময় ভালো হয়, আবার হয়তো বা ওখানকার হসপিটাল থেকে রেফার করলে ঢাকা নিয়ে আসবে, তখন আবার আমরা যাব আসবো, একটা এলোমেলো হঠাৎ করে খবরটা পাওয়া আর কি। তো আমার হাজব্যান্ড একাই চলে গেল। তো যাওয়ার পরেই আর কি মারা গেছে হসপিটালেই। কি বলবো আর, এত বেশি কষ্ট পাইছে আমার হাজব্যান্ড, একটু কথা বলতে পারেনি, একটু কিছু খাওয়াইতে পারেনি, এই কষ্ট সারা জীবনের। আর আমার সাথে অনেক ভালো একটা রিলেশন ছিল,
অনেক কথা বলতো, সবসময় আমার নাম ধরে ডাকতো। কখনো যে ছেলের বউ এই ধরনের কোনো মানে আচরণ ওনার মধ্যে ছিল না। পুরো মেয়েদের যেভাবে নাম ধরে ডাকতো ওরকম আমাকেও নাম ধরে ডাকতো, কথা বলতো। মাঝে মাঝে বলতো যে মানে আমার সাথে কথা বলবে ফোনে, এরকম করতো। আর খুব বাড়িতে যাইতে বলতো। তো আমি বলতাম আমার একটু অ্যালার্জি সমস্যা, গ্রামে কারেন্ট থাকে না ঠিক মতো, তো আমি শীত আসলে যাবো গিয়ে, অনেক দিন থাকবো, এগুলো বলতাম। পরে বলে শীত পর্যন্ত আমি থাকবো একদিন, এরকম কেমন করে যেন বলতেছিলাম। আমি বললাম এভাবে বলেন কেন, আপনি অনেক দিন বাঁচবেন, কোনো সমস্যা নেই, আমরা আসবো। মানে এইসব আর কি কথা টথা বলতো। মানে খুবই ভালো মানুষ ছিল, খুবই আমলদার মানুষ ছিল, আর এলাকায় খুব সম্মানিত ব্যক্তি ছিল। উনি ব্যক্তিগত জীবনে সরকারি চাকরি করতেন, তো রিটায়ার্ড হয়ে গেছিলেন, এখন মানে পেনশন পাইতো। আর আমার শ্বশুরবাড়িতে 4 জন, ওরা ভাই, 3 জনই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করছে। মানে উনি আর কি করাইছেন, পড়াশোনা করাইছেন, মেয়েদেরকেও ভালো ফ্যামিলিতে বিয়ে দিচ্ছেন, পড়াশোনা করাইছেন। আর আমার বড় ভাসুরটা গ্রামে থাকে, মানে আমার শ্বশুর শাশুড়ির সাথে থাকে। আর আমার শ্বশুর শাশুড়ি সবার বাসায় মাঝে মাঝে বেড়াইতে যাইতো। আর আমরা 3 দেবর ভাসুরি মানে বিভিন্ন জায়গায় থাকি আর কি, মানে যে যেখানে জব করে সেখানেই ভাড়া থাকে। তো আমরাও একসময় ভাড়া থাকতাম, পরে জায়গা কিনে বাসা করা হয়েছে। তো আমার দেবরও কিনে ফেলছে। তো এরকম আর কি আমাদের অনেক হেল্প করতো, অনেক সময় জমি বিক্রি করেও টাকা দিত যদি আমাদের কোনো প্রবলেম হতো। মানে কোনো মানে দুঃখ উনি সহ্য করতে পারতো না। এটাই আমার হাজব্যান্ডের কষ্ট, যে আমার কষ্টগুলো কার সাথে শেয়ার করবো এরপরে। মানে আমার ভালো লাগা খারাপ লাগা কিছু হলেই মানে আমার শ্বশুরকে বলতো, মানে যে কোনো সমস্যায় উনি এরকম খুব তাড়াতাড়ি সলিউশন দিয়ে দিত। অনেক ভালো লাগতো, কি বলবো, আসলে আমাদের মাথার উপর থেকে আসলে একটা ছায়া চলে গেল। তো আমরা ওই দিন আসলে কি ভিডিও করব, ওখানে তো ভিডিও করার মতো কিছু না, আর ওই ধরনের মেন্টালিটিও নাই। তো খুব দ্রুত যাচ্ছিলাম, আর রাস্তার চারপাশে এত সবুজ সুন্দর দৃশ্য, এগুলো দেখে দেখে একটু হালকা ভিডিও করতেছিলাম। মানে মনটা অনেক খারাপ ছিল আর কি, কি বলবো। আর ওনার জানা যায় অনেক অনেক মানুষ হয়েছে এলাকার। আর উনি কখনোই অসুস্থ হয়নি, আমি এত বছরে দেখি নাই যে কখনো ওনার ডাক্তারের কাছে যাইতে হয়েছে অথবা কোনো ওষুধপত্র খাইতে হয়েছে। একদম কোনো প্রেশার স্বাভাবিক ছিল, সব ধরনের অসুখ ছিল না। মানে এই বয়সে যে অনেক ধরনের রোগ মানুষের থাকে, ওনার কোনো রোগ ব্যাধি ছিল না, একদম সুস্থ স্বাভাবিক মানুষ ছিল। মানে উনি এতটা ভালো ছিল, কি বলবো, গ্রামের সব মানুষ ওনাকে দেখতে আসছে, আত্মীয় স্বজন যে যেখানে ছিল, মানে বাড়িতে জায়গা দেওয়ার মতো অবস্থা ছিল না, এত মানুষ আসছিল ওনাকে দেখার জন্য। ওনার প্রতি মানুষের এত ভালোবাসা, মানে আমি জানতাম উনি অনেক ভালো মানুষ, কিন্তু এতটা মানে জনপ্রিয়, এত মানুষ যে ওনাকে ভালোবাসে, এটা আসলে না দেখলে বুঝতে পারতাম না। আমি আসলে স্বাভাবিকভাবে ভয়েস দিতে পারতেছি না, আমি চাইছিলাম না এ ব্যাপারে কোনো কথা বলতে। প্লিজ সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে জান্নাত নসিব করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।